কল্পনা করুন আপনি একটি কার্গো জাহাজে রয়েছেন, ভারত মহাসাগরের নীল জলরাশির উপর দিয়ে যাত্রা করছেন। সূর্য আলো ছড়াচ্ছে, হালকা বাতাস বইছে, সবকিছু শান্ত মনে হচ্ছে। কিন্তু হঠাৎ দিগন্তে আপনি দেখতে পেলেন একটা ছোট স্পিডবোট আপনার জাহাজের দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে। দেখেই আপনার হার্ট রেট বেড়ে গেল। আপনি বুঝতে পারছেন কি ঘটতে চলেছে। এটা কোনো সাধারণ নৌকা নয়, এটা হলো জলদস্যুদের আক্রমণ। সোমালি জলদস্যুদের জগতে আপনাকে স্বাগতম। নমস্কার, আপনাদের সকলকে জিওপলিটিক্স বাংলা চ্যানেলে স্বাগত জানাই। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সোমালি জলদস্যুতা কিভাবে শুরু হয়েছিল তা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1990-এর দশকের শুরুর দিকে। সোমালিয়া তখন চরম রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে ডুবেছিল। 1991 সালে তৎকালীন কেন্দ্রীয় সরকারের পতনের পর দেশটি গৃহযুদ্ধে নিমজ্জিত হয়েছিল। কেন্দ্রীয় সরকারের অনুপস্থিতিতে স্থানীয় ওয়ারলর্ড এবং মিলিশিয়া গ্রুপগুলি ক্ষমতা দখল করে নেয়। আইন প্রয়োগের জন্য কোনো কর্তৃপক্ষ না থাকায় সোমালিয়ার উপকূল রক্ষা বাহিনীও বিলুপ্ত হয়ে যায়। ফলে উপকূলীয় অঞ্চল কার্যত উন্মুক্ত হয়ে পড়ে। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ইউরোপ ও এশিয়ার কিছু দেশের মৎস্য আহরণকারী জাহাজগুলি সোমালিয়ার জলসীমায় অবৈধভাবে মাছ ধরতে শুরু করে। এই সমস্ত জাহাজে ছিল উন্নত প্রযুক্তি ও মাছ ধরার নানাবিধ ব্যবস্থা। ফলে স্থানীয় মৎস্যজীবীরা এদের সাথে মাছ ধরায় পেরে উঠত না। এই বিদেশি জাহাজগুলি বিভিন্ন অবৈধ পদ্ধতি অবলম্বন করে স্থানীয় মৎস্যজীবীদের জীবিকার প্রধান উৎস যে মাছের ভাণ্ডার তা পুরোপুরি নিঃশেষ করে দেয়। এছাড়াও কিছু বিদেশি কোম্পানি সোমালিয়ার উপকূলীয় অঞ্চলে বিভিন্ন গ্রুপের সাথে অস্ত্রশস্ত্র বিনিময় করে তাদের সমুদ্র উপকূলে বিভিন্ন রকমের বর্জ্য পদার্থ ফেলতে শুরু করে, যা এই অঞ্চলের জীববৈচিত্র্য ও পরিবেশকে আরও ধ্বংসের মুখে ঠেলে দেয়। এইভাবে দিনে দিনে সোমালিয়াতে মানুষের জীবনযাত্রার মান তলানিতে ঠেকতে থাকে। সামাজিক ও অর্থনৈতিকভাবে বিধ্বস্ত জাতির জীবন জীবিকার উৎস ধীরে ধীরে বিদেশিদের হাতে চলে যাওয়ায় হতাশ ও ক্ষুব্ধ হয়ে কিছু মৎস্যজীবী প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমে তারা শুধু বিদেশি জাহাজগুলিকে ভয় দেখানোর চেষ্টা করত, কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারল এই জাহাজগুলি দখল করে মুক্তিপণ দাবি করলে তারা আরো অনেক অর্থ উপার্জন করতে পারবে। তৎকালীন বেকারত্বের যুগে রোজগারের এই পদ্ধতি দ্রুত ছড়িয়ে পড়ল এবং স্থানীয় যুবকরা এই নতুন ব্যবসায় দলে দলে যোগ দিতে শুরু করে। ধীরে ধীরে দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোমালিয়ার এই জলদস্যুতা। 2000-এর দশকের মাঝামাঝি সময়ে সোমালি জলদস্যুতা বিস্ফোরিত হয়। এরা হলিউড সিনেমার মতো রোমাঞ্চকর জলদস্যু ছিল না, এরা ছিল নির্মম, সংগঠিত এবং ভারী অস্ত্রে সজ্জিত। তারা ছোট এবং দ্রুত গতির নৌকা ব্যবহার করত, যা তাদের লক্ষ্যের কাছে দ্রুত পৌঁছাতে সাহায্য করত। তারা সাধারণত AK-47 RPG অর্থাৎ রকেট প্রোপেল গ্রেনেড এবং গ্রেনেড লঞ্চার ব্যবহার করত, তবে বেশিরভাগ সময় এরা হাওয়াতে ফায়ার করত। এই জলদস্যুরা সাধারণত মালবাহী জাহাজকে আক্রমণ করত, কারণ এই সমস্ত মালবাহী জাহাজে কোনো সুরক্ষা কর্মী থাকতো না। এই জাহাজের কর্মীরা সাধারণত নিরস্ত্র অবস্থায় থাকতো, ফলে জাহাজকে হাইজ্যাক করে জাহাজের ক্রুদের বন্দি করা অনেক সহজ কাজ ছিল। 2009 সালে MV মার্কস আলবামা জাহাজটি দখল করা ছিল তৎকালীন সময়ের সব থেকে কুখ্যাত ঘটনাগুলির মধ্যে একটি। জাহাজের ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস জিম্মি হয়েছিলেন এবং একটি লাইফ বোটে 5 দিন ধরে আটকে ছিলেন। এরপর US নেভি সিলদের সাহসী উদ্ধার অভিযান বিশ্বজুড়ে শিরোনাম হয়েছিল। সোমালি জলদস্যুতা বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। এই ঘটনাটি জলদস্যুদের সাহস এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকে আরও বাড়িয়ে দেয়। তৎকালীন সোমালিয়াতে এই জলদস্যুদের জনপ্রিয়তাও ছিল তুঙ্গে। এরা স্থানীয় মানুষের কাছে রবিনহুড হিসেবে পরিচিত ছিল। তারা মুক্তিপণের মাধ্যমে যা উপার্জন করত তার কিছু অংশ স্থানীয়দের মধ্যে বিলিয়েও দিত, যে কারণে তারা ছিল স্থানীয়দের কাছে নায়কের মতো। সোমালি জলদস্যুতার প্রভাব
কেবল সোমালিয়ার উপকূলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ভারত মহাসাগরের বাইরেও অনুভূত হয়েছিল। শিপিং কোম্পানিগুলিকে তাদের জাহাজগুলিকে অন্য রুটে পাঠাতে বাধ্য করা হয়েছিল, যা তাদের যাত্রার সময় সপ্তাহের পর সপ্তাহ বাড়িয়ে দিয়েছিল এবং খরচও বাড়িয়ে দিয়েছিল। জাহাজের এবং পণ্যের বীমার প্রিমিয়াম আকাশচুম্বী হয়ে গিয়েছিল। কিছু জাহাজ সুরক্ষার জন্য সশস্ত্র প্রহরী নিয়োগ করেছিল। বৈশ্বিক অর্থনীতি প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার হারাচ্ছিল। এই সকল সমস্যা থেকে রেহাই পেতে বিশ্বের বিভিন্ন দেশ ব্যবস্থা নিতে শুরু করে। ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, ভারত এবং অন্যান্য দেশের নৌবাহিনী সোমালিয়ার উপকূলে পেট্রোলিং শুরু করে। তাদের মিশন ছিল শিপিং লেন সুরক্ষিত করা এবং জলদস্যুদের আক্রমণ প্রতিহত করা। এই অভিযানে অংশ নেয় ইউএস নেভি, ইন্ডিয়ান নেভি এবং রাশিয়ান নেভির মতন শক্তিশালী নৌবাহিনী। 2010-এর শুরুর দিকে পরিস্থিতি বদলাতে শুরু করে। আন্তর্জাতিক নৌবাহিনীর টহলদারি, জাহাজগুলিতে নিরাপত্তার ব্যবস্থার উন্নতি এবং সোমালিয়ার সরকারকে স্থিতিশীল করার প্রচেষ্টা জলদস্যুদের অপারেশন কঠিন করে তোলে। কিন্তু এই পরিবর্তন শুধু সামরিক শক্তির কারণে হয়নি, এটি একটি বহুমুখী প্রচেষ্টার ফলাফল ছিল। আন্তর্জাতিক নৌবাহিনীগুলি সোমালিয়ার উপকূলীয় অঞ্চলে ব্যাপকভাবে পেট্রোলিং শুরু করে। ইউরোপীয় ইউনিয়নের অপারেশন আটলান্টা বা ন্যাটোর অপারেশন ওশেন শিল্ড এবং অন্যান্য দেশের নৌবাহিনীগুলি জলদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। জাহাজগুলিতে সশস্ত্র প্রহরী নিয়োগ করা হয় এবং জাহাজের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকীকরণ করা হয়। জলদস্যুদের আক্রমণ প্রতিরোধের জন্য জাহাজগুলিতে উচ্চ চাপের জল কামান এবং অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা ব্যবহার করতে শুরু করে। জলদস্যুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও কঠোর করা হয়। অনেক জলদস্যু ধরা পড়ে এবং আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হয়। কেনিয়া, সেশেলস এবং ইউরোপের কিছু দেশ জলদস্যুদের বিচারের জন্য বিশেষ আদালত গঠন করে। এই বিচারগুলি জলদস্যুদের জন্য একটি শক্তিশালী বার্তা পাঠায় যে তাদের কর্মকাণ্ডের জন্য তাদেরকেই দায়ী করা হবে। সোমালিয়ার স্থলভাগের অর্থনীতি ও অবকাঠামো পুনর্নির্মাণের প্রচেষ্টা মানুষদের জলদস্যুতার বিকল্প দিয়েছিল। মৎস্য সমবায় গঠিত হয়েছিল এবং যারা একসময় জলদস্যুতার কাজে জড়িত ছিল তারা বৈধ উপায়ে জীবিকা নির্বাহনের পথ পেয়েছিল। আন্তর্জাতিক সাহায্য এবং স্থানীয় উদ্যোগের মাধ্যমে সোমালিয়ার মানুষরা তাদের জীবন নতুন করে শুরু করার সুযোগ পেয়েছিল। উদাহরণস্বরূপ, কিছু প্রাক্তন জলদস্যু এখন মাছ ধরার ব্যবসায় নিয়োজিত, আবার কেউ কেউ ছোট ব্যবসা শুরু করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় সোমালিয়ার উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য প্রদান করেছে। শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তরুণ প্রজন্মকে জলদস্যুতার পথ থেকে দূরে রাখার চেষ্টা করা হয়। এই প্রচেষ্টাগুলি সোমালিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করেছে, যা ধীরে ধীরে জলদস্যু আক্রমণের সংখ্যা কমিয়ে আনছে। আজ সোমালি জলদস্যুতা তার অতীতের ছায়া মাত্র। যদিও হুমকি সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়নি, তবে আক্রমণের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। যেখানে 2011 সালে 237টি আক্রমণ হয়েছিল, 2020 সালের মধ্যে সেই আক্রমণের সংখ্যা কমে মাত্র 5টিতে নেমে আসে। এটি একটি বিশাল বড় অর্জন, যা আন্তর্জাতিক সম্প্রদায় এবং স্থানীয় উদ্যোগের সম্মিলিত প্রচেষ্টার ফল। জলদস্যুতার পতনের ফলে সোমালিয়ার অর্থনীতিও উপকৃত হয়েছে। শিপিং কোম্পানিগুলি আবার সোমালীয় উপকূল দিয়ে যাত্রা শুরু করেছে, যা স্থানীয় বন্দরগুলির জন্য আয় বৃদ্ধি করেছে। মৎস্য সম্পদ পুনরুদ্ধার হয়েছে এবং স্থানীয় মৎস্যজীবীরা আবার তাদের ঐতিহ্যবাহী পেশায় ফিরে গেছে। তরুণ প্রজন্মের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করা হয়েছে। শিক্ষা এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তরুণরা এখন জলদস্যুতার পথ ছেড়ে বৈধ পেশায় নিয়োজিত হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, কিছু তরুণ এখন প্রযুক্তি এবং ব্যবসায়িক উদ্যোগে জড়িত, যা সোমালিয়ার ভবিষ্যতের জন্য আশার আলো দেখাচ্ছে। সোমালিয়ার উপকূলের জলরাশি আবারও শান্ত হয়েছে, কিন্তু এই অশান্ত অধ্যায় আমাদের মাঝে যে শিক্ষা দিয়ে গেছে সেটি এখনো রয়ে গেছে। এটি একটি বেঁচে থাকা, লোভ এবং শেষ পর্যন্ত মুক্তির গল্প।
সোমালি জলদস্যুদের ইতিহাস আমাদের শেখায় যে সহযোগিতা ও স্থিতিশীলতার মাধ্যমে যে কোনো সংকট থেকে উত্তরণ সম্ভব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।